ধরে নিই সামনের ভোটের ব্যাপারেই আলাপ হচ্ছে, তার মানে তারা কি ধরে নিচ্ছেন বর্তমান সরকারের আমলে ভোট হবে না, আরেকটা ফরম্যাট গভর্নমেন্ট হবে, সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে। নাও এক্ষেত্রে অনেকগুলো ইস্যুজ আছে। একটা ইস্যুজ হচ্ছে অতি সম্প্রতি ম্যাডাম জাস্টিস ফারাহ মাহবুব উনি একটি জাজমেন্ট দিয়েছেন। জি। এই জাজমেন্টের মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করে 15 অ্যামেন্ডমেন্টের সার্টেন প্রভিশন উনি বাতিল করে দিয়েছেন। অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য জাজমেন্ট উইচ ইজ দ্য ল অফ দ্য ল্যান্ড, কেয়ারটেকার গভর্নমেন্ট রিভাইভ করেছে অ্যাজ ইট ওয়াজ বিফোর ইন আর্টিকেল 58 ক্যাপিটাল এ। এটাই ছোট্ট একটা বাধা আছে, যেটা আমি 3 দিন ধরে টকশোতে বলছি, যে বর্তমান সরকার যদি বিপ্লবটা বাদ দিয়ে রাখি, মানে আমি বিপ্লবী সরকার না বলি, সংবিধানে ওত নিয়ে আছে, কেয়ারটেকার গভর্নমেন্ট এখনও বাতিলটা বেঁচে আছে শুধুমাত্র খায়রুল হকের একটা রায় দিয়ে। ওই রায়ের বিরুদ্ধে রিভিউ করা হচ্ছে, রিভিউ করার পরে হয়তো ওই রায়ও বাতিল হয়ে যাবে। তো বর্তমান সরকার কিন্তু ফারাহ মাহবুবের জাজমেন্টের পরে থাকার কথা না, কারণ এক দেশে আইনে আছে একটা সরকার, আর দেশ চালাচ্ছে আর এক সরকার, এটা হতে পারে না। কিন্তু খায়রুল হকের জাজমেন্টের কারণে ওই ম্যাডাম ফারাহ মাহমুদ জাজমেন্টটা পুরোপুরি ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না। নাও যখন আপনার আগের কনস্টিটিউশনে আর্টিকেল 58 ক্যাপিটাল এ ছিল এবং এখন আপনি অর্ডিন্যান্স দিয়ে সংবিধান পরিবর্তন করতে পারবেন না, তাহলে আপনি নতুন করে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন কীভাবে আনবেন? আমি তো এটার কোনো আইনগত সুযোগ দেখি না। আরেকটা হতে পারে, একটা হ্যানা ভোট হতে পারে দেশব্যাপী, যে হ্যানা ভোটে নতুন ধরনের কেয়ারটেকার গভর্নমেন্ট কী হবে। তো সেইখানে একটা সমস্যার মধ্যে একটা হচ্ছে বর্তমান সরকার ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে ন্যূনতম সাফল্য দেখায়নি। জি। একটা হ্যানা ভোট করতে গেলে দেশব্যাপী যে কন্ট্রোল লাগবে, সেই কন্ট্রোলটা এই সরকারের আছে বলে মনে হচ্ছে না। আর বিএনপিও আমার ধারণা কোনো হ্যানা ভোটকে খুব সন্দেহের চোখে দেখবে, মেনে নেবে না। সো আলটিমেটলি ওইটা অ্যানার্কিতে যাবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি আগের ফরম্যাটের যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল সেটাকেই ফিরিয়ে আনতে হবে, এবং সেটার মধ্যে সকলের অ্যাডজাস্টমেন্টের সুযোগ আছে। বর্তমান কেয়ারটেকার হেডও যদি থাকতে চান সেটারও কিন্তু সুযোগ আছে। আপনি 4th লেয়ারে গিয়ে যখন চিফ জাস্টিসদের পাওয়া গেল না, অ্যাপিলেট ডিভিশন জাস্টিস পাওয়া গেল না বা রাজি না, তখন সকলে আলোচনা করে একজন ব্যক্তিকে কিন্তু করতে পারে, গ্রহণযোগ্য একজন ব্যক্তি করতে পারে, সেটা ডক্টর ইউনূস হতে পারে। আর নতুন তখন শুধু দুই জিনিস থাকবে, একটা যে সদস্য 10-এর বেশি হবে না, আর টেনউরটা 90 দিন হবে। তো এটা আমাদের সংবিধানের স্পিরিটের সাথেও যায়, কারণ সংবিধানে বারবার 90 দিনের মধ্যে ইলেকশন করতে হবে, সংসদ ভেঙে দেওয়ার বা মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে, 90 শব্দটা অসংখ্যবার আসছে। তো ওই কেয়ারটেকার গভর্নমেন্টও সংবিধানের সাথে কমেন্সুরেট হবে। আমরা অনুভব করি সংবিধানের সমালোচনা থাকতেই পারে, কিন্তু সংবিধান পরিবর্তনও হবে। একটা বইতে পড়লাম সানসেট ক্লজ নিয়ে, যে যখন আমেরিকার কনস্টিটিউশন লেখা হলো তখন থমাস জেফারসন জেমস মেডিসনকে চিঠি লিখলেন, লিখে বললেন যে 19 বছরের বেশি একটা সংবিধানের সার্বিক মেয়াদ হতে পারে না, কিছু পরিবর্তন প্রতি 19 বছর পর পর হতে হবে। 220 বছর পরে শিকাগো ল স্কুলের গবেষকরা পৃথিবীর সব দেশের কনস্টিটিউশন স্টাডি করে দেখেছে, প্রত্যেক দেশের কনস্টিটিউশনে 19 বছর পর কিছু পরিবর্তন আনা হয়। আমাদের দেশেও আনা হবে। এটাকে বলে ব্লেন্ডেড প্র্যাগমেটিজম। যদি সংবিধান একদম ফিক্সড হয়ে যায়, অ্যাবসলিউটিজম হয়ে যায়, অরিজিনালিজম থাকে, যে অরিজিনাল সংবিধান থেকে কখনোই সরবো না, তাহলে সেই দেশে বিপ্লব হয় এবং সে দেশে রেনেসা হয়। রেনেসার ক্ষেত্রে সমস্যা কি, এটা উপেন্দ্র বক্সী বলেছে যে রেনেসা একটা শুরু আছে কিন্তু শেষ নাই। এই যে গত বছর একটা এত মহান ছাত্ররা জনতার জীবন দিল, পট পরিবর্তন হলো, তারপরে তো শেষ হলো না, চলছে, আলোচনাও চলছে, মবও চলছে। রাষ্ট্রীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে আলোচনা ঐক্যমত্য কমিশনে, আমরা যদি সেখানে যাই, যে অন্য রাজনৈতিক দলগুলো কেন সংসদের উপর সিদ্ধান্তটা ছেড়ে দিতে চাচ্ছে না, যে ঐক্যমত্যের ক্ষেত্রে সর্বশেষ গ্রহণযোগ্য ব্যক্তির ক্ষেত্রে যেটি এটা চায় না কেন? বিএনপি যে প্রস্তাবনা দিয়েছে, আপনার কি মনে হয় যে বিএনপির প্রস্তাবনা বা অন্য রাজনৈতিক দলগুলো যেটি চাচ্ছে, এটি কেন একজন আর একজনের বিপক্ষে গেল? মানে কেয়ারটেকার গভর্নমেন্টকে সংবিধানে আনতে চান, এটা এখন বাস্তবসম্মত না। অর্ডিন্যান্স দিয়ে আপনি সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না, যদি একটু ডিবেট আছে, কারণ সংবিধান বলেছে অর্ডিন্যান্স দিয়ে আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন না, তবে সংযোজন করতে পারেন। আমার ব্যক্তিগত ইন্টারপ্রিটেশন, কখনো কখনো আপনি অর্ডিন্যান্স দিয়ে সংবিধানের গ্যাপ ফিল আপ করতে পারবেন। অন্য দলগুলো রাজি হচ্ছে না বা সংসদের উপর ছেড়ে দিতে চাচ্ছে না, তারা ভাবছে নেক্সট গভর্নমেন্ট সংসদটা বিএনপির হবে এবং সেই বিএনপির সরকারে ন্যাচারালি তাদের ভিউটা এতটা গুরুত্বপূর্ণ পাবে না। বাট তথাকথিত ঐক্যমত কমিশন, যেটাকে আমি কখনোই ঐক্যমত কমিশন বলতে রাজি না, কারণ সেখানে সঙ্গত কারণে আওয়ামী লীগকে ডাকা হয়নি, জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না, জাসদকে ডাকা হচ্ছে না, সঙ্গত কারণেই, অসঙ্গত বলবো না, ইসলামী মাইজ ভান্ডারিকে ডাকা হচ্ছে না।
জনগণের একটা বড় অংশের প্রতিনিধি দলকে বাদ দিয়ে একটা ঐক্যমত বলা হচ্ছে, এটা আর্টিফিশিয়াল ঐক্যমত, এটা টেকসই হওয়ার কথা না। সেই ঐক্যমতের মধ্যে আবার একটা অংশ পক্ষে একটা অংশ বিপক্ষে। আর আপনার সাথে আমি একটা বিষয়ে সম্পূর্ণ একমত, ওখানে কয়টা দল কাউন্ট করার কোনো সুযোগ নেই। বিএনপি একাই তো বিশাল দল, এখন সেখানে ইচ্ছা করে অনেকগুলো দুর্বল দলকে ডাকা আছে জাস্ট টু কাউন্ট দ্য ভোট, শুধু সংখ্যা দেখানো হচ্ছে, সংখ্যা দেখানোর জন্য। সো ওইটা আমি মনে করি, আমার মনে হয় না ওই এক্সারসাইজটা দীর্ঘমেয়াদে একটা টেকসই এক্সারসাইজ হবে। এটা একটা ফিউচার এক্সারসাইজ হচ্ছে এবং কালক্ষেপণ হচ্ছে। বেসিক্যালি আমার মনে হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা হিডেন এজেন্ডা নিয়েই ঐক্যমত কমিশন কাজ এখনো করছে আছে বলে যে আমার সামনে ধারণা। প্রিয় অংশগ্রহণ ছাড়া এনসিপি অ্যালোন খুব বিশাল কিছু করতে পারবে এমনটা আমার মনে হয় না। তবে জামাত এবং এনসিপি একসাথে ইস্যুগুলোতে মোবিলাইজেশন করতে পারে, সেক্ষেত্রে জামাতের সাথে বিএনপির দূরত্ব সৃষ্টি হবে বা অন্য দলগুলো এক হবে, জামাত আর এনসিপি একদিকে থাকবে। আর গোপালগঞ্জে যখন এই ছাত্ররা আটকা পড়লো, তারা কিন্তু ফেসবুকে সারা দেশবাসীকে আহ্বান জানিয়েছিল গোপালগঞ্জমুখী হতে। গোপালগঞ্জমুখী কিন্তু কেউ হয়নি, কারণ এর মধ্যে তাদের কথাবার্তায় কাজে অনেকগুলো দল আঘাত পেয়ে গেছে। অনেক নেতাকে নিয়ে তারা কটূক্তি করেছে, অপরিজনীয় কটূক্তি করেছে, আর তাদের সহযোগী অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসার কারণে মানুষের নিঃস্বার্থ ভালোবাসা তাদের উপর নাই। সামনে গৃহপালিত বিরোধী দলবিহীন সংসদ আমরা সবাই চাচ্ছি। কোন বিরোধী দল আসলে সরকারকে বাধ্য করতে পেরেছিল? কোনো বিরোধী দলই সরকারকে বাধ্য করতে পারেনি, কাঠামোটাই এমন ছিল সংবিধানে। জামাতের একটা সুবিধা আছে, দুটো সুবিধা আছে, তিনটি সুবিধা বলবো। একটা হচ্ছে অসম্ভব সুশৃঙ্খলিত দল এবং তাদের নেতারা ত্যাগ করতে অসম্ভব ত্যাগী হতে পারে। দুই, অনেকেই তাদেরকে মনে করে সৎ হিসাবে প্রতিভাবান। তারা যখন মন্ত্রী ছিল তাদের মন্ত্রণালয়ের মধ্যে আমরা লার্জ স্কেল দুর্নীতির কোনো অভিযোগ পাইনি। তবে 96 সালে একক ভোট করে কিন্তু জামাত মাত্র 3টা আসন পেয়েছিল, সেখান থেকে তাদের উত্তরণ ঘটেছে অনেক, কোনো সন্দেহ নেই। 2008-এ আমি জানি না, খুব সম্ভবত 2টি বা আসন পেয়েছিল বা অনেক কম। সেই 2টি আসন থেকে 24 সালে এসে বা 20টি আসন পেত সে সময় একক ভোট করলে, সেখান থেকে সরাসরি 24 সালে সরকার গঠন করার মতো 151 পাওয়া একা, এটা অনেক কঠিন বিষয়। আরেকটা তো আছেই, 71 সাল নিয়ে জনগণের একটা বিশাল অংশের মনের মধ্যে এখনও জামাত নিয়ে প্রশ্ন আছে। তো আওয়ামী লীগেরও গণহত্যার অভিযোগ আছে, জামাতেরও সেই অভিযোগ আছে, বিএনপিরও 21শে আগস্টের অভিযোগ আছে। সেই তুলনায় জাতীয় পার্টির গৃহপালিত বিরোধীদের অভিযোগটা অনেক ম্রিয়মান, অনেক তুচ্ছ, অনেক ছোট। হত্যার অভিযোগ তো নাই, হ্যাঁ, রেপের অভিযোগ তো নাই, দেশের স্বাধীনতা বিরোধী অথবা গ্রেনেড মারার অভিযোগ তো নাই। তো সেই ক্ষেত্রে তো আমরা মনে করি আমরা অবশ্যই রাজনৈতিকভাবে আমরা সুবিধাজনক অবস্থানে আছি। তবে হ্যাঁ, বিগত আন্দোলনের বিজয়ী শক্তি হিসাবে জামাত এখন অনেক বেশি উৎসাহিত ন্যাচারালি। তাহলে জাতীয় পার্টি চাপে পড়লো কেন? জাতীয় পার্টি কোনো চাপে পড়ছে না, জাতীয় পার্টিকে একটা অংশ আলোচনায় ডাকছে না। এটা নিয়ে প্রথমে আমরা কষ্ট পেতাম, কিন্তু পরে আমরা এটা নিয়ে আর কষ্ট পাচ্ছি না। আমরা আমাদের রাজনীতি করছি এবং আমাদের রাজনীতি আমাদের রাজনীতির দিশাই যাবে এবং আমরা মনে করি একটা জনগণের একটি ধারা আমাদের দিকে আসবে। কারণ ওই যে বললাম, আমাদের ব্যাগেজ তো নাই। হ্যাঁ, আমরা গত 16 বছর 15 বছরে আমাদেরও কিছু রাজনৈতিক ভুল হয়েছে। কোন দলের ভুল হয়নি? সবাই ভুল করে। রাজনীতি করবেন আর ভুল হবে না, এটা তো অঙ্ক না, এটা সোশ্যাল সায়েন্সও না, এটা পলিটিক্স।